দেখছেন সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের একরাশ শুভেচ্ছা। পবিত্র ঈদ উল ফিতরের ঈদ আড্ডার আনন্দ আয়োজন অনুষ্ঠান থেকে আমি রুহি সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয়জনদের সঙ্গে আনন্দ উৎসবে মেতে থাকার নামই তো ঈদ। আজকে আমাদের এই অনুষ্ঠানে এমন কয়জন প্রিয়জন আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন যাদেরকে নতুন করে পরিচয় করিয়ে দেবার মতো কিছুই নেই। আমাদের তারা প্রিয়জন, প্রিয় মুখ এবং প্রিয় তারকা। চলুন তাহলে দর্শক তাদের সাথে পরিচয় হয়ে আসা যাক। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দর্শক নন্দিত প্রিয় ব্যক্তিত্ব চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আরও উপস্থিত রয়েছেন নাট্য নির্মাতা অভিনেতা সালাউদ্দিন লাবলু। আরও উপস্থিত রয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন কাটছে সবার ঈদ? ঈদ মানেই তো খুশি, তো খুশির সঙ্গে কাটছে। তবে আমি সকলেই এই আনন্দে খুশিতে ঈদ উদযাপন করুক, এটাই কিন্তু কাম্য। লাবলু ভাই? ঈদের খুশিটা ছোটবেলায় ঈদ মানে খুশি সেটা মনে হতো, এখন এই বড়বেলায় এসে ঈদ মানে অনেক দায়িত্ব, অনেকের দেখতে হয়, অনেক কিছু করতে হয়, সেটা করতেও অবশ্য ভালো লাগে। অপু, তোমার কেমন কাটছে ঈদ? আমার আগে অনেক ভালো কাটতো, কারণ ঈদের দিনগুলোতে চিন্তা করতাম সালামি আর গিফট কি পাবো। আর আমার আসলে বাড়ির খাবার থেকে অন্যদের খাবার ভালো লাগতো। তো বান্ধবীদের সাথে মিলে কত বাসায় যাওয়া যায়, কত রকমের খাবার খাওয়া যায়, মানে খাবারের টেস্টটা না অন্য বাসায় আসলে অনেক মজা। মা করতো বা অনেকে দিত, ওটা ভালো লাগতো না। তো অনেক আন্টির বাড়ি থেকে হয়তো বাটি করে দিত, ওটাই তুলে তুলে খাওয়ার খুব ইন্টারেস্টিং লাগতো। নিজের কোনো কিছুই ভালো লাগে না, আর অন্যটাই ভালো লাগে। আর এখনকার ঈদ এতটাই নিরামিষ, কারো বাসায় যদি একটু শখ করে যাই নায়িকা আসছে, ছবি তুলতে তুলতেই দিন পার, আর এক বাসায় যে খেতে যাব সেই সুযোগটা হয় না। সুতরাং এবারে ঈদ এভাবে হচ্ছে, মানে মজা করাটা আর হয় না। ইলিয়াস ভাইয়ের কাছে যেতে চাই। আপনাকে যদি বলা হয় যে আপনার পছন্দের একটা গান এই মুহূর্তে আপনার কোনটা মনে পড়ছে, তাহলে আপনি কোনটার কথা বলবেন? ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়, তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। খুব সুন্দর, খুবই সুন্দর, ধন্যবাদ। মানে আমরা মনে করতাম যে পর্দায় যে অন্য কেউ গাচ্ছে শিল্পী, আসলে এটা কিন্তু উনি নিজেই গাইতে পারেন, নিজেই গাইতে পারেন। আর এই গানটা আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দের, অনেক শুনেছি, এখনো শুনি এই গানটা, এবং আসলে অনেক সুন্দর গানের কথাটা কিন্তু কথাগুলো অনেক আসলে সুন্দর। মানে জীবনের সঙ্গে এতটাই মানে আমাদের সাথে বড় একদম বিষয় জড়িয়ে যে আছে। সত্যি কথা বলতে যারা ভালোবাসে আর কি, ভালোবাসতে যারা জানে, তাদের কাছে জীবনটা কিন্তু আসলে কিন্তু খুবই ছোট। কিন্তু ভালোবাসা যেমন কোনো মেয়েকেও ভালোবাসা, পৃথিবীকেও ভালোবাসা। হ্যাঁ, তো এই পৃথিবীকে যারা ভালোবাসে, এই পৃথিবীকে নিয়েও কিন্তু অনেক গান কিন্তু হয়েছে। তো এটা যদি পৃথিবীকে ধরেও যদি গান গায়, তাহলে মনে হবে যে এই পৃথিবীকে ছেড়ে তো কেউ আসলে যেতে চায় না, কিন্তু যেতে হবে। কাঞ্চন ভাইয়ের গান শুনতে শুনতে নিশ্চয়ই লাবলু ভাই আপনি আপনার গানটা মনে করেছেন, কোনটা আপনার পছন্দের এই মুহূর্তে মনে পড়ছে? বড় কঠিন প্রশ্ন। হ্যাঁ, আমাদের শোনাতে হবে গানটা, দর্শক শুনতে চায় আপনার কণ্ঠেও দুই লাইন। আমার খুব প্রিয় শিল্পী অনেকেই আছেন বাংলাদেশে, তার মধ্যে অন্যতম প্রধান প্রিয় শিল্পী হচ্ছে মোহাম্মদ রফিকুল আলম। প্লিজ। মানে ভীষণ পছন্দের, সুবীর নন্দী। যাক, রফিকুল আলমের একটা দুই লাইন গান আমার খুব প্রিয়, সেটা চেষ্টা করি পারি কিনা। বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে, আমি চাই না তুমি কাঁদবে, আমি চাই না। আপনি বলেছিলেন যে আপনি গান গাইতে পারেন না, মানে সুর কিন্তু মানে সুরটাও ছিল অটোমেটিক্যালি। আচ্ছা, এই দুজনের গান শুনতে শুনতে নিশ্চয়ই তোমারটাও মনে পড়ে গেছে, এবার একটু শোনাও কোনটা মনে পড়ছে। আমি যখন থেকে সিনেমা বুঝি তখন আসলে কাঞ্চন ভাই অনেক হয়তোবা সিনেমা দেখার আমার সুযোগ হয়নি, তখন থেকে হয়তোবা আমি মৌসুমী আপু, শাবনুর আপু, পূর্ণিমা আপু, পপি আপু, তাদের সিনেমা হলে দেখেছি বা তাদেরকে আমি রানিং অবস্থায় দেখেছি। কিন্তু এই মানুষটাকে দেখলে একটা গান মনে হয় যে কিছু হয় না মনের মধ্যে, কিন্তু একটা গান গুনগুন বাঁধে। হ্যাঁ, মানে যখন খুব মনে কষ্ট হয় একটা দুঃখের গান অটো চলতে থাকে, তারপর একটু খুব খুশি হলে একটা এরকম হয়।
তো এই মানুষটাকে দিয়ে একটা গান আমার খুব ভালো লাগে, আমি ভাইয়ার জন্য গাইতে চাই। সেটি হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বাহ, ও যখন কাশি দিছে, হ্যাঁ। কাশি দিয়ে যখন তখনই বুঝতে পেরেছি। তখনই বুঝছি যে অপু তোমার গানের কণ্ঠ কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ শোনো, মানে তোমার জাত মতোই। শিল্পী একদম। বলো না। তোমার মতোই, তুমি যেমন সুন্দর তোমার কণ্ঠটাও হ্যাঁ, সুন্দর। কারণ প্রথমেই আমরা কিন্তু কেউ কাশি দেই না, ও কিন্তু চুপ করেছিল, কাশি দিয়ে গান গলা শুরু টলা করেছে। ঠিক করে তারপরে আমাদের চলচ্চিত্র ইতিহাসের সব থেকে ব্যবসা সফল হ্যাঁ, ছবি কিন্তু হ্যাঁ, বেদের মেয়ে বেদের জ্যোৎস্না। মেয়ে জ্যোৎস্না, এবং right. বেদের মেয়ে জ্যোৎস্না কিন্তু অন্যরকম একটা, এবং আমাদের সবার ছেলেবেলা কিন্তু ওটার সাথে মিশে আছে, এবং আমি নিজেও তো হলে গিয়ে দেখেছি, এবং মানে ভুলে যেও না আমরা নাচের মেয়েটাতে নাচা করেছি। নাচ করেছি অজস্রবার। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে অজস্রবার, এবং এই গানটা শুনলে না এমনি নিজে কিন্তু নাচতে মানে নাচ চলে আসে মনের ভিতরে। এখন আমরা কিন্তু একটা খেলা খেলবো। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আচ্ছা। আছে। পুরস্কার আমরা- থাকতে হবে, খেলা হবে, না এলে কিন্তু খেলা হবে না। দর্শক, আমাদের সবার প্রাণেই কিন্তু আসলে গান থাকে, একটা না অনেক অনেক গান থাকে। তো আমাদের খেলাটা কিন্তু এখন গান নিয়ে। ও বাবা, গান নিয়ে আমরা খেলাটা খেলবো, কিন্তু তার আগে সবার কাছ থেকে একটু ঈদের স্মৃতি শুনতে চাই। প্রথমে অপু তোমার কাছে। ঈদের স্মৃতি মানেই তো হচ্ছে সালামি। আর আমি যেটা হতো, আমাকে খুব একটা বের হতে দিত না আমার মা বা ওরা, আমার বাড়িতে সবাই, মানে আমার মামা কাকা সবাই। কারণ বগুড়া একটা ছোট্ট জায়গা ছিল, তো ওই জায়গা থেকে আমাকে বের হতে দিত না। স্কুলে সবাই আসা যাওয়া করতো, বাট একটা দিনের জন্য আমার একটা ফ্রিডম ডে ছিল, তাও টাইমিং বাঁধা, দুপুর 12টা থেকে 4টার মধ্যে তুমি ঘুরতে পারো, বান্ধবীর সাথে স্পেন্ড করতে পারো। তো ওই সময়টুকু আমার কাছে তো ঈদের দিন না চাঁদ রাত নাকি আকাশ সমান একটা পৃথিবী, বুঝে পেতাম না। তো আমাদের বগুড়াতে যেটা হতো, আমার 2 বান্ধবী ছিল, ওরা খুবই ক্লোজ, ওরা আসতো, এসে আমাকে মার কাছ থেকে জমা নিত যে আন্টি নিয়ে যাচ্ছি, ঠিক 4টা বাজে ওকে আবার জমা দিয়ে যাবো। তো বলতো ঠিক আছে। তো খুব মজা লাগতো যখন আমরা রিক্সায় উঠতাম, আমি উপরে বসতাম আর 2 বান্ধবী 2 সাইডে বসতো। হ্যাঁ, আগে এরকম করে তো হ্যাঁ, যেত তো এরকম সবাই। করে যখন তোমার যেতাম মোড়ে মোড়ে, এই ঈদের দিনগুলোতেই তোমার প্যান্ডেল টাইপের করে বড় বড় সাউন্ড বক্স নিত ছেলেরা, বিশেষ করে ইয়াং ছেলেরা। এবং দোকান থাকতো, ফুচকার দোকান। না, এটার ফুচকার দোকানে- দোকানটা আমাদের ওখানে খুব অ্যাভেলেবেল ছিল, তোমার কোক ফানটা বেশি পাওয়া আচ্ছা। যেত, এবং ওরা থরে থরে রেখে দিত। আর বগুড়ার কিছু ছেলে থাকে না যে ভাব দেখায়, সানগ্লাস পরেছে কিন্তু ট্যাগ খুলেনি, ট্যাগ ধরে ঝুলছে, তারপর ধরো শার্ট পরছে চিকচিক একদম সাদা শার্ট, তার মধ্যে অরেঞ্জ কালার একটা বিট দেওয়া, ওটাই তোমার চোখে পড়ছে। তো আমরা যখন বেরোতাম, ওরা অনেকেই জানতো যে অপু বের হবে না, আর আমি যেহেতু কোনো রিলিজন ছিলাম, তো আমাকে ঘিরে তারা অনেক বেশি টিটকারি করতো। তো এই জিনিসগুলো আসলে বেসিক্যালি মিস করি। ইলিয়াস ভাই। ঈদ মানে তো মানে যেহেতু 1 বছর পর পর আসে, সবচাইতে মজার স্মৃতি ছোটবেলা তো আছেই। ছোটবেলা আমি যখন দেশে থাকতাম আর কি, তো সেইটা খুব বেশি মনে পড়ে আর কি। বাবা মানে কাঁধে করে নিয়ে যেত ইয়েতে, ঈদগাহের মাঠের মধ্যে। ঈদগাহ মানে গ্রামের একটা জায়গার মধ্যে ঈদগাহ থাকে, সেখানে নিয়ে যাওয়া। তো কাঁধে করে, বাবার কাঁধে করে যেতাম। তো আমাদের দেশে আবার এক ধরনের কাগজের একটা টুপি হয়, কিন্তু খুব সুন্দর, মানে বিভিন্ন করে এটার মধ্যে কালারিংয়ের কাগজ এরকম গোল করে টুপিটা বানানো হয়, তার মধ্যে আবার আর্ট করে বিভিন্ন রকমের আর কি। এটা এখন আমাদের দেশেও বোধহয় নাই, বিলুপ্ত আমার হয়ে যতদূর গেছে মনে maybe। আছে। হ্যাঁ, এটা আমি খুবই এনজয় করতাম আর কি। তো বাবা আগের থেকে নিয়ে আসতো, এটা মাথায় দিতাম, নতুন জামা কাপড় পরতাম। কাঁধে করে তো তারপর নামাজ তারপরে হ্যাঁ, পড়তে যেতেন। বাবা প্রথমে হয়তো একটু হেঁটে যেতাম, কিন্তু একটা জায়গায় গিয়ে কাঁধে চড়তেই হতো, কারণ একটা আবার খাল ছিল, খাল পাড়ে। তখন বাবা বাধ্য আবার কাঁধে দেওয়া আর কি। তো তো ওই এই আর কি, মানে সেই বাবাও তো এখন নাই। এবং আমাদের প্রিয়জনদের সাথে, বিশেষ করে আমাদের বাবা মার সাথে কাটানো ঈদ হচ্ছে শ্রেষ্ঠ, এবং ছোটবেলার ঈদ কিন্তু আমাদের কাছে সব থেকে শ্রেষ্ঠ ঈদ আমার কাছে মনে হয়, এবং সবার কাছে কিন্তু একই। লাবলু ভাইয়ের কাছে কি মনে হয়? গ্রামে বড় হওয়া তো, ওই গ্রামের স্মৃতিগুলোই বেশি মনে পড়ে। যদি একটা শুনতে চাই। যেটা হচ্ছে যে ঈদের দিনের চাইতেও অনেক বেশি আনন্দ ছিল ঈদের আগের দিন চাঁদ দেখা। চাঁদ রাতে। এই যে পাড়ার গ্রামের সব ছেলেপেলেরা চাঁদ দেখার জন্য দূরে মাঠে গিয়ে অপেক্ষা করতাম এবং নানানভাবে দেখার চেষ্টা করতাম। যখন চাঁদ দেখা যেত তখন পুরা গ্রামে একটা এমন সাউন্ড হতো, এই চাঁদ দেখা গিয়েছে, তারপরে সব
তখন স্লোগান স্লোগান ঈদ করতে মোবারক, করতে ঈদ এসে মোবারক, কালকে ঈদ। ঈদ মোবারক, হ্যাঁ, ওই যে চোর কি গোড়ায় না, হ্যাঁ, চোর কি ওই যে গোড়ানো। আপনার কি মাছ মোরগ রাইট রাইট, এগুলো একটা থাকে। দুইটা লটারিতে, তিনটা, এটাও করছে কিন্তু এটাও করছে। লটারিতে এখন এইটা হচ্ছে কি, এখন মানে আমাদের যত কিছু ভালো লাগা, যত কিছু আসলে নাই কিন্তু। ইমোশন, নাই, সব সব digital কিন্তু হয়ে গেছে। সেই আমাদের গ্রাম ওই কেন্দ্রিক। মোবাইলের মধ্যে সব মোবাইলের ঢুকে ভিতর সব ঢুকে হ্যাঁ, গেছে আর টিভির ভিতর ঢুকে রাইট, গেছে। ওই গ্রাম কিছু নাই থেকে আর। যখন শহরায়ন হয়ে গেছে সবকিছু, Right, তখন আমাদের শিল্প সংস্কৃতি বা অনুভূতি, হিউম্যান রিলেশনশিপ সবকিছুই কিরকম যেন মেকি হয়ে আর্টিফিশিয়াল গেছে, মেকি হয়ে artificial। গেছে। এটা এবং আমাদের একটা জাতীয় গান আছে না, ওমর রমজানের রোজা শেষে, হ্যাঁ, এই গানটা কিন্তু চাঁদ দেখার সাথে সাথে ইনফ্যাক্ট আমি এটা এখনো গাই। খুব মজা লাগে, এবং জানো খুব তো? মজা লাগে ঠিক ঈদের আগের দিন যেটা এখনো লাবলু ভাই BTV তে বললেন, কিন্তু করা হ্যাঁ, হয় হ্যাঁ, এটা। লাবলু ভাই যেটা বললেন তার সাথে মিলিয়ে বলি, ঠিক মানে হয় না যে চাঁদ রাতের আগের দিন আমরা বুঝতে পারছি যে এখন তো চাঁদ রাত, তো ওইরকম সন্ধ্যার দিকে আমি পার্লারে যাই, পার্লারে ধরো এই বিকালে ঢুকি, তো এই হইতে হইতে সন্ধ্যার দিকে এই চাঁদ দেখে গেছে, তখন পার্লারে এই গানটা বাজছে, কি যে মজা লাগে। এবং ওইটা শুনলেই মনে হয় যে না কালকে ঈদ, কালকে ঈদ। কালকে ঈদ। তার আগ পর্যন্ত মনে হয় না। একদম একদম। এখন আমরা খেলায় চলে যাব। আচ্ছা। প্রথমে তাহলে একটা গান দিয়ে শুরু করতে হবে, গানটা তাহলে তুমি শুরু করো। তুমি যে অক্ষরটা শেষ করবে সেখান থেকে লাবলু ভাই ধরবেন। ওকে, ঈদেরই গান গাই। যে কোনো গান, বাংলা গান যে কোনো। ওমর রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদ। দ দিয়ে বলেন ভাইয়া। এটা হচ্ছে একটা অসম্ভব ব্যাপার। লাবলু ভাই দ দিয়ে বলেন। সময় কিন্তু বেশি না, অল্প একটু। দ দিয়ে আমি কিন্তু এখন গোনা শুরু করব। 1 2 3। ঠিক আছে, আসলে হবে না, এটা পারবো না আমি। ভাইয়া বলেন দ দিয়ে। দুনিয়া রে বলে দে রে প্রিয়া কেন নীলে কে রে। বাহ, কে রে র। হ্যাঁ। আবার র দিয়ে বলো এবার। ডয় শূন্য র। একটা র হলেই হচ্ছে। রতে- যা বলো। র দিয়ে বলো। আমাদের গুরুজি তার পারে। মানে ওই তো, হ্যাঁ, হ্যাঁ। ভাইয়া না আমিও তো কাউন্টডাউন করব। কাউন্টডাউন করব। 1 2 3। রিমি ঝিমি বরসে পুয়া। মানে উনি কি পরিমাণ গান শোনেন। এবার তাহলে লাবলু ভাই র দিয়ে আর না বলে এবার আপনি তাহলে একটা এ দিয়ে গান শোনান আমাদেরকে। হ্যাঁ, এ দিয়ে এই রাত তোমার আমার, বাহ। এই চাঁদ তোমার আমার, শুধু দুজনে, এই রাত তোমার আমার। সুন্দর করে গাইলেন, শান্ত একটা মানুষ শান্তভাবে শান্ত গানটা করে গাইলেন। গান গাইলেন। খুবই সুন্দর ছিল। তাহলে না, আমরা এই আসলে- রাউন্ডটা এখানে শেষ করি। আমাদের আজকের বিজয়ী এই রাউন্ডের হচ্ছে কাঞ্চন ভাই। কাঞ্চন কাঞ্চন ভাই। ভাই, ইয়ে। ঈদের স্মৃতি এরকমই কিন্তু ছোট ছোট অনেক স্মৃতি থাকে আমাদের, যেটা আমাদের মনের ভেতর একদম একদম গেঁথে আছে। আপনাদেরও নিশ্চয়ই অনেক অনেক স্মৃতি আসছে। তো আজকে আমরা কিন্তু সবাই একসাথে আড্ডায় বসেছি এসব স্মৃতি ভাগাভাগি করে নেওয়ার জন্য। আজকে কিন্তু আমাদের গানের কলি খেলতে খেলতে কিন্তু আমার একেবারে ছোটবেলার কথা মনে পড়ে গেছে, যখন কারেন্ট চলে যেত সবাই মিলে কিন্তু গানের কলি খেলতাম। হ্যাঁ, খুব আসলে মজা হচ্ছে কি, লাগতো। এগুলো প্র্যাকটিসের ব্যাপার। এখন তো আসলে আমরা করি না এটা। যেমন কিছুই করি আমি না। আমার বন্ধু বান্ধবদের নিয়ে এটা খেলতাম, কিন্তু সবসময় খেলতাম। যেমন এর আগে কথা বলতাম, সময় কাটানে কে লিয়ে করো কুছ কাম, লেকে শুরু করো আল্লাহ কে নাম, নাম দিয়া এই যে নাম আছে ওই নাম দিয়া গান শুরু করতে হইতো। আন্তাক্ষরী বলতাম। আমাদের সবার মনে কিন্তু এরকম ছোট ছোট অনেক স্মৃতি আছে যেগুলো আমাদের সাথে মিশে আছে, এবং আমাদের মনের এমন জায়গা আছে যেটা আমরা কিন্তু সবসময় মনে করি। আপনাদের মনে এখন কি কথা চলছে এই অনুষ্ঠানে এসে? আমার মনে যেটা খুবই ভালো লাগছে, আমি অনেক প্রোগ্রামে গিয়েছি, অনেক প্রোগ্রাম করেছি, বাট আজকের এই প্রোগ্রামটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, কারণ আমার সাথে আছেন কাঞ্চন ভাই, আমার সাথে আছেন সালাউদ্দিন লাবলু ভাই, কারণ ওনারা দুইজনই আমাদের, এখন আমি মনে করি আমার চোখে তারা আমাদের গুরুজন ব্যক্তি, আইডল, তারা আমাদের পথ দেখানোর প্রতীক। তো তাদের সাথে বসে আমি একটা সুন্দর প্রোগ্রামে পার্টিসিপেট করতে পেরেছি, এটা আমার কাছে পরম পাওয়া, এইটা আমার মনে এখন ঘটছে। বাহ, কি সুন্দর কথা। লাবলু ভাই? খুবই ভালো। আমার তো এটা একটা আরেকটা আলাদা ধরনের আবেগ আছে, কারণ আমাদের টেলিভিশন থেকেই তো আমাদের এই বিটিভি থেকেই কিন্তু আমাদের হাতে করি, সবার সবার। এবং এই যে স্টুডিওতে বসে আমরা এখন বলছি, এখানে বাংলাদেশের খুব নামকরা ব্যক্তিত্ব যারা অনুষ্ঠান করেছেন, ফজলে লোহানী, আনিসুল হক, নাম করা সমস্ত উপস্থাপক ওনারা অনুষ্ঠান করতেন, এবং হল ভরা এখানে
মানুষ থাকতো। তো সেরকম একটা জায়গায় সেই বিটিভিতে অনেক বছর পরে আমার মনে হয় যে বিটিভির অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। কাঞ্চন ভাই আছে এবং অপু, বাংলাদেশের আর ঈদ তুমুল আড্ডায়। জনপ্রিয় যারা ঈদ আড্ডায়। এই দুইজন, হ্যাঁ। তো সেইখানে এই আড্ডায় অংশগ্রহণ করছি এবং আমি জানি বাংলাদেশের এখন পর্যন্ত বিটিভির দর্শক কিন্তু টেলিভিশনের ক্ষেত্রে বিটিভির দর্শক অনেক বেশি, অনেক বেশি, একদম অনেক বেশি। প্রত্যন্ত অঞ্চলে সমস্ত মানুষের কাছে আমরা আমাদের কথা বলছি, আমরা ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এবারে অতিথিরা একজন আরেকজন সম্পর্কে নেতিবাচক এবং ইতিবাচক কথা বলবেন। চলুন তাহলে দেখে আসি কে কেমন কথা বলতে পারে একজন আরেকজনের সম্পর্কে। কি ভয় লাগলো শুনে? ভয়ঙ্কর, ভয় লাগবে। এবার কিন্তু আসলে ভয়ঙ্কর এবং একদমই ধোঁকাবাজি করা যাবে না, চিটিং করা যাবে না। মানে সবার সম্পর্কে সবাই ভালোটাও বলবে, মন্দটাও বলবে। প্রথমে লাবলু ভাই, আপনি হচ্ছে দুজনের সম্পর্কেই দুইটা করে ভালো দিক বলবেন, দুইটা মন্দ দিক বলবেন। কাঞ্চন ভাই তো মানে ভালো দিক হচ্ছে, মানে আমি যখন থিয়েটারে বা নাটকে জীবনটাতে প্রবেশ করেছি সেই সময় কাঞ্চন ভাই হচ্ছে হিরো, বসুন্ধরা। সেই সময় ওনার যে গেট আপে উনি আসছিলেন সেই সময় বাংলাদেশ নায়কদের মধ্যে কেউ এই ধরনের এত ক্যাজুয়ালি গেট আপে ভাবতেও পারেনি। তো সেটা যে উনি যে ব্রিলিয়ান্ট এবং উনি যে ট্যালেন্টেড এবং উনি যে ভবিষ্যতে বিরাট কিছু করবে সেটা তখনই আমরা ফিল করেছি আর কি। টের হ্যাঁ, পেয়ে গিয়েছিলাম। এটা ভীষণ ব্যাপার ছিল। আর কাঞ্চন ভাইয়ের আরও যে দুই একটা সিনেমা দেখেছি সেগুলোতে মানে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিনয়ের একটা কিন্তু উচ্চ মাত্রার অভিনয় করার একটা টেন্ডেন্সি মানে ফিল্মে। তো সেক্ষেত্রে কাঞ্চন ভাইয়ের অভিনয় সবসময় খুব সিম্পল মনে হয়, বিশ্বাসযোগ্য মনে হয়, এরকম মানে আমাদের পাশের বড় ভাই তখন ছিল আর কি, এই টাইপের মনে হচ্ছে। এটা খুবই ভালো লাগার বিষয়। ওনার ইভেন ওনার পার্সোনালিটি, এটা সবচেয়ে বড় ব্যাপার। আচ্ছা, আর মন্দ দিক তো নাই এক নম্বর। তারপরে আমার মনে হয় বাইরে থেকে কাঞ্চন ভাইয়ের সাথে তো সামনাসামনি এইভাবে কথা বলা বা পাশাপাশি বসে কথা বলার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু বিভিন্ন সময় আমার কেন জানি মনে হচ্ছে উনি খুব রাগী মানুষ। মানে ওনার বিভিন্ন ছোটখাটো যে ক্লিপসগুলো বেরোয় আচ্ছা এগুলো তো উনি যেভাবে কথা বলে মানে উনি খুব রাগী মানুষ বোধ হয়। আচ্ছা, একটা পেলাম, আরেকটা হ্যাঁ। আরেকটা এটা আরেকটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে আমার এক্সপেকটেশনের জায়গা যে ওনাদের যে অভিজ্ঞতা, ওনাদের যে এত বছরের অভিজ্ঞতা, ওনাদের যে ট্যালেন্ট, সেই জায়গা থেকে উনি কেন পর্দার বাইরে থাকবে। মানে ভেতরে আমরা কেন দেখি কাজ যে করছে? ভারতবর্ষে মানে আগে যারা হিরো ছিলেন তারা কিন্তু সবাই এখন কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম বলেন আর যে কোনো ক্ষেত্রে ওনারা কাজ এখন করে যাচ্ছেন। তুমুলভাবে কাজ করছে এবং সেটা আসলে ওদেশের পরিচালক যারা তারা তাদেরকে ব্যবহার করতে পারে। মানে এই অভিজ্ঞতা সম্পন্ন মানুষকে দিয়ে তো কাজ করতে চাই আমাদের, তাই না? সেই ক্ষেত্রে কাঞ্চন ভাইয়ের একটু সরব হইতে হবে, এটা আমার মনে হয়, সরব হইতে হবে। যাক, আমরা অবশ্যই দেখতে পাবো, হয়তো বা উনি ওরকম করে মানে প্ল্যান করছেন, হবে আমরা ব্লাস্ট কিছু দেখতে পারবো সামনে। এবার অপু সম্পর্কে দুইটা ভালো দুইটা খারাপ দিক। উপবিশ্বাস মানে একটা সময় গেছে যে চলচ্চিত্র নায়িকা বলতে শাবনূরদের পরে উপবিশ্বাস মানে উপবিশ্বাস ছাড়া আর কোনো সিনেমা চলে না, মানে সিনেমা হিট হয় না। উপবিশ্বাস মানে সিনেমা হিট, এটা একটা অনেক বড় ব্যাপার। আমরা দেখেছি দূর থেকে, সেটা একটা অনেক ভালো দিক। আরেকটা এবং ভালো দিক অসম্ভব ভালো দিক হচ্ছে উনি অসম্ভব সুন্দরী একজন সত্যি। আমাদের বাংলাদেশের একজন সুন্দরী নায়িকা বলতে যেটা বোঝায়, এবং সচেতন রূপের ক্ষেত্রে খুবই সচেতন একজন নারী আমার আমি কাছে মনে বলছিলাম হয়েছে। যেটা তোমাকে। হ্যাঁ, এটা খুব ভালো লাগার দিক। আর খারাপ খারাপ লাগে ওই একই, খারাপ লাগার দিক তো বলতে পারবো না, শুধু অপুকে আরো চাই আমরা, আমাদের পর্দায় অপুকে আরো চাই। হ্যাঁ, সে যেভাবে এটা কিন্তু খারাপ দিক হলো না ভাইয়া, ওর একটা দোষ বলতে হবে, দুইটা দোষ। দোষ এখন আমি বলতে না, আপনার পারছি না। দূর থেকে দেখে যেটা মনে হয় যে ও এরকম বা ওরকম, যেমন ভাইয়াকে দেখে আপনার রাগী খুঁজে মনে বের হয়। করছো। হ্যাঁ, না, আমার কাছে আমার এরকম কাজই এটা। মনে হয় না। এখন আমার যদি কাজই এটা। এখন যদি বলতেই হয় তাহলে এটা অপু কিভাবে নেবে জানি না। আমি বাংলাদেশের গ্রামের মানুষ, বাংলাদেশের মাটির মানুষ, বাংলাদেশের নায়িকা মানে আমার কাছে মনে হয়েছে একজন নায়িকা কেন চুল কালার করবে। আচ্ছা, আমি কিন্তু ভাবতেছিলাম ওর দিকে তাকাইছি, তাকানোর পর কিন্তু আমার মনে হয়েছে যে এটা বলা যেতে পারে। কিভাবে লাবু ভাই? শুধু অপুর ক্ষেত্রে না, আমাদের দেশে সব মেয়েরাই এখন চুল কালার করে, কিন্তু ন্যাচারাল লুক সৃষ্টিকর্তা যেভাবে একজন মানুষকে সৃষ্টি করে এইটার চাইতে সুন্দর হওয়া খুব মুশকিল। তো সেটা চাই যে
আমাদের দেশে ভালো প্রত্যেকটা নারীর চুল খুব একদম নর্মাল কালো যেরকম হয়, লম্বা যেরকম হয়। হ্যাঁ, কেন বললাম যে একটা 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 মেয়ে ধরা যাক দিয়ে হেঁটে যাচ্ছে, তার এই পর্যন্ত চুল, আমরা তাকে দেখছি না, পিছন দিকে হেঁটে যাচ্ছে, এই চুল দেখেই আপনার যে তাকে দেখার মানে এত সুন্দর চুল যায়, সে না জানে কত সুন্দর চুলটা, এরকম মনে হয় আমার কাছে। হ্যাঁ, কাঞ্চন ভাই, প্রথমে আপনি অপু সম্পর্কে দুইটা ভালো দিক, দুইটা খারাপ দিক, এবং ভাইয়ার সম্পর্কে দুইটা ভালো দিক, দুইটা খারাপ দিক বলুন। আমি লাবু ভাইকে প্রথম বলি, সেটা হলো যে অত্যন্ত একজন গুণী একজন মানুষ, ভালো মানুষ এবং গুণী মানুষ, মানুষ হিসাবে পরিচালক, দুইটা হয়ে গেছে। হ্যাঁ, এবার দোষ। তারপরে হলো গিয়া দোষ যেটা, সেটি আমি বলবো যে এরকম একটা ভালো গুণী মানুষ যে আমার প্রশংসা করলো, সে আমার নিল না কেন? খারাপ তো আর কিছু পাচ্ছে না। একটাই পেলেন? উফ। হ্যাঁ, একটাই আসলে। এবার ওর সম্পর্কে। ও অত্যন্ত সুন্দর একটা মেয়ে, নায়িকারা যেরকম হয় ঠিক তার সেই ধরনের গুণ আছে, আছে। তারপরে আজকে অত্যন্ত সুন্দর করে সেজে আসছে, আর হলো গিয়ে ও প্রশংসা করতে পারে মানুষ, যেটা এখানে আসার পর কিন্তু দেখেছো যে আমাকে নিয়ে প্রচন্ড রকম প্রশংসা। এই প্রশংসার গুণ করার গুণ কিন্তু সকলে থাকে না, কিন্তু ওইটা ওর মধ্যে আছে। তাহলে দুইটা হয়ে গেল। এবার দোষ। এখন দোষ যেটা, সেটা হলো গিয়ে আমরা মানে ও একটু আগে বিয়ে করে ফেলেছে। ওহো, আরে ইস, হ্যাঁ, কারণ আমাদের কোনো সুযোগই রাখে না, মানে ইস, আমরা অপু, যে একটুখানি তুমি একদম ঠিক করনি এটা। এইটা মানে ঠিক করে না। এটা হ্যাঁ, মোটেই এটা ঠিক দোষ। করে না। মানে খুঁজে পাচ্ছেন না, এরকম দোষটা ভালো ছিল। এই দোষটা আমার সারা জীবন মনে থাকবে যে এটা একটা দোষ তোমার। এটা কিন্তু জেনুইন। হ্যাঁ, জেনুইন দোষ। এত তাড়াতাড়ি বিয়ে করার তুমি কি চান্সই দরকার দিলা ছিল? না কাউকে, এত তাড়াতাড়ি তোমার বিয়ে করা উচিত হয়েছে বলো? অপু, না না বলতে হবে। আচ্ছা, তোমাকে আমি ছাড় দিলাম, তুমি একটা 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 করে বলো, বলে, হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা, প্রথমে কাঞ্চন ভাইকে নিয়ে বলি। ভালো জায়গাটা হচ্ছে যে আমি অনেক ভাগ্যবান, আবারও বলবো, কারণ ও আমার ছেলে একটি সিনেমা, যেটা সুভাষ দত্ত দাদু ছিলেন, সেখানে আমার সাথে ভাইয়ার ফার্স্ট কাজ হয়েছিল। তো আমি তো তখন ধরো ক্লাস 8-9-এ পড়া একটা মেয়ে, উনি সুপার 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 স্টার। তো আমাদের শুটিংটা হয়েছিল তোমার উত্তরাতে একটা হাউসে। তো উনি যখন শুনেছেন যে ও আমার ছেলে, এটা প্যাটার্নটা হচ্ছে যে তোমার টেস্ট টিউব বেবি, পপি আপু ছিলেন, পপি আপু ভাইয়ার পেয়ার ছিল, তো ভাইয়াদেরই একটা সন্তান হয়, সেটারই পেয়ার আমি কাজ করি। তো একটা নতুন মেয়ে হওয়ার সত্ত্বেও উনি খুব কাছে ডেকে নিয়েছিলেন, যেটা মানে আমার মা বা আমার পরিবারে মিনিমাম 3 মাস এই গল্পটা চলেছে যে ইলিয়াস কাঞ্চন ওকে ডেকে নিয়েছে, অভিনয় শিখিয়ে দিয়েছে, খুবই ভালো। এটা ভাইয়ার ভালো দিক। আর ডেফিনেটলি ভাইয়ার খারাপ দিক আমি বলবো, কারণ ইন্ডাস্ট্রি টিকে থাকার জন্য বা একটা সংসার, একটা পরিবার, যেটাই বলো না কেন, টিকে থাকার জন্য সবসময় একটা হেড অফ ডিপার্টমেন্ট থাকে। যেমন আজকে আমরা বিটিভিতে এসেছি, এটারও হেড অফ ডিপার্টমেন্ট আছে, তুমি যে জবই বলো হেড অফ বস আছে। তো ওনারা এত এক্সপিরিয়েন্স একজন মানুষ, ওনারা কেন ইন্ডাস্ট্রি থেকে চলে গেছে, এটাই আমার আক্ষেপ। আর আমি আশা করবো ভাইয়া যেন আর ইন্ডাস্ট্রি ছেড়ে না যায়। আর ভাইয়ার কথা বলি, ভাইয়ার ভালো দিকটা হচ্ছে নাটক অনেক আগে থেকেই আমাদের বাড়িতে সবাই দেখার একটা আছে, যেমন বিপাশা আপু থেকে শুরু করে ওনারা যখন কাজ করেছেন দেখেছেন, কিন্তু নাটকের যে প্যাটার্ন একটা চেঞ্জ করা সুন্দর, যেটা দক্ষতা কিন্তু একজন ডিরেক্টরেরই থাকে, যেটা ভাইয়া দেখিয়ে দিয়েছেন যে নাটকের প্যাটার্ন চেঞ্জ করা যায় এইভাবে, এটা ভালো দিক। আর অবশ্যই খারাপ দিক বলবো, আমি অনেক ফ্যান, আমাকে অনেক স্টার বললো, আমাকে কাজে নেন। আমি যেটা বলেছিলাম, আমি যেটা বলেছিলাম, আমাকে কাজে নিতে হবে। যাক, ভালো লাগলো, সবাই মন খুলে এত সুন্দর করে কথাগুলো বললেন, আসলে কিন্তু মানে ভালো লেগেছে। এবং সবথেকে ভালো লেগেছে কোন বিষয়টা, আমার কেউ কারো দোষ খুঁজে বের করা যাচ্ছিল না। তাহলে মানে তিনজন মানুষই কত ভালো যে কেউ কারো দোষই দেখতে পাচ্ছেন না। আমরা যেন আরো ভালো হতে পারি। আরো ভালো হতে পারি আমরা। এবার আমরা আরেকটা সেগমেন্টে চলে যাব, যেটার নাম হচ্ছে না বলা যাবে না কোনো কিছুতে। যদি যেই মাত্র না বলবেন, তাহলে আপনি ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন। 5টা করে প্রশ্ন তিনজনকে আমি করব। প্রথমেই অপু, তোমার কাছে প্রশ্ন, না বলতে পারবে না। তুমি এই মুহূর্তে বিটিভিতে উপস্থিত একটি নাচের অনুষ্ঠানে। হ্যাঁ। তুমি রিকশায় চড়ে এখানে এসেছো। হ্যাঁ। ইলিয়াস কাঞ্চন ভাই অনুষ্ঠানে আসার কথা ছিল, আসেনি। হ্যাঁ। তুমি কখনো হাডুডু খেলেছো? হ্যাঁ। সিনেমার গানে কণ্ঠ দিয়েছো? হ্যাঁ। এবার লাভলু ভাই, লাভলু ভাই, আপনার ছোট ভাইয়ের নাম কি লভলু? না। আপনি ডিসকোয়ালিফাইড, না বললেই বাদ। হ্যাঁ, বাদ। এবার এবার বাদ।
মানে উনি বলবেনই না। ভালো হয়েছে, আগে জানলে স্কিপ করে যেতাম। এবার না, স্কিপও করা যাবে না, 5টা প্রশ্নের উত্তর দিতেই হবে, এবং এত চিন্তা ভাবনা করে না, তাড়াতাড়ি। এবার কাঞ্চন ভাই, আপনি কি ক্রিকেট খেলেন? হ্যাঁ। বেদের মেয়ে জ্যোৎস্নায় আপনি অভিনয় করেননি, না। তাহলে বোঝেন কে জিতলো? অপু। আমাদের কিন্তু একদম আড্ডাটা অনেক জমে উঠেছে এবং খুব সুন্দর একটা সময় কাটছে ঈদের সময়, ঈদ আড্ডায়। তো প্রথমে আমরা যে খেলাটায় যাব সেটা হচ্ছে টেনিস বল ব্যাটটার উপরে আমরা দেখব কতক্ষণ কে রাখতে পারে। আচ্ছা আচ্ছা। তাহলে শুরু করি তুমি কি হচ্ছে স্টপ অপুকে ওয়াচ দিয়ে। দিয়ে দিবে? না, আমি দেখছি, পড়ে গেলেই তুমি ডিসকোয়ালিফাইড। টাইমিংটা প্রথমে অপু। আগে বলতে আমার ছেলে এখানে গান লাগায় রাখে খেলার জন্য। তুমি ওখানে বাসায় প্র্যাকটিস করছো। কাঞ্চন ভাই, এবার পাচ্ছেন আপনি দোষগুলো, মানে দেখেছেন চিটিং করার দোষ হচ্ছে কিন্তু। এখনই আমার ভয় লাগতেছে যে খেলাটা বোধহয় বুঝেছেন, ওই আঠা যে- লাগিয়ে রাখবে না গাম। না 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 ভাই এই পারবে। রেডি? শুরু করি। ওকে। রেডি, স্টেডি, গো। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33। বললাম না যে ওই 33। অপু 33 বার পেরেছে। এবার দেখবো লাভলু ভাই কতবার পারে। রেডি? রেডি, স্টেডি, গো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43। বাহ বাহ বাহ। দ্যাটস ভেরি নাইস। আমি না খেললে হয় না না, ভাই, এতক্ষণ ধরে দেখলাম যা করলো এরা। এটা ভালো ছিল। আমি না আমি করলে না, হয় না। আমি ওয়াক ওভার। না, আপনি দুইজনের টেকনিকটা দেখে ফেললেন, এবার আপনি হ্যাঁ, দুইটা না, না, দেখেন। এর জন্য তো আমার ভাই, আপনি ভয়। সময় এখন তো পেয়েছেন। ভয়, আমার হাত কাঁপতেছে। শুরু করি। আল্লাহ। আমার কেন জানি মনে হচ্ছে আপনি সবচেয়ে ভালো পারবেন। আল্লাহ। রেডি, স্টেডি, গো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ভালো তো ভাই। এই রাউন্ডের বিজয়ী হচ্ছে লাভলু ভাই। যাক, একটিতে হয়ে গেল। এখন তাহলে আমরা সেকেন্ড রাউন্ডে চলে যাই, যেটা হচ্ছে আমাদের ক্যারাম বোর্ড। ওকে, লাল যে রানী গুটিটা থাকে সেটা হচ্ছে 4 দানে ফেলতে হবে আচ্ছা ঠিক আছে। পকেটে। তাহলে আমরা এখন শুরু করব। কে শুরু করবে প্রথমে তাহলে? আমি অপুকে দিয়ে শুরু হ্যাঁ। করি। হ্যাঁ, লেডিস ফার্স্ট। 4 বারের বেশি কিন্তু মারা যাবে না। বাবা, সাংঘাতিক মানে। হ্যাঁ? সবকিছুতে পারদর্শী, বুঝতে পারছেন? এই তো গেছে। শেষ হয়ে গেছে। প্রায় গেছিল। এইবার তো আর গেছে গা। আর 2 বার আছে, আহ। আর এটা লাস্ট বার, এবার শেষ। হ্যাঁ। না, এবার কাঞ্চন ভাই, প্লিজ। তাহলে কি লালটা কি ওখানেই থাকবে? না, সেন্টারে না, করে দেন। center করে দিই। সেন্টার করে দেন, রাস্তা ক্লিয়ার করে দিই। ওকে। আচ্ছা। চিটিং কিন্তু হবে না। ভাইয়া পারবে, কাছাকাছি। মানে ঠিক আছে। স্টে করে। ভাইয়া ভোট চাইছে, হুম। এখন উত্তেজিত। ওয়াও, 2 দুইবার হয়ে গেল গা। হ্যাঁ, আর 2 বার আছে। এই, 3 বার। আরেকবার, আল্লাহ। এবার লাগালেই যাবে, আরেকবার। লাগলেই যাবে। লাগলেই যাবে। এই পাশে হলে ভালো হতো। রেডি, 1, ওমা। কাছাকাছি। কাছাকাছি যে মানে ফেভার করছে, না হলে তো মাঝখানে গেছে। আর 2 বার। দুইবার বোধহয় লাগবে না, একবারই গেছে। আহা, আবার মাঝখানে। আবার মাঝখানে। তাহলে আমি জিতে গেলাম। এবার লাস্ট। তাহলে আমাদের আজকের অনুষ্ঠানের বিজয়ী হচ্ছে কাঞ্চন ক্যান্সেল ভাই। হয়ে এটার কারণটা কি জানো? নায়ক হিরো অলওয়েজ হিরো। ভালোই ছিল, রাইট। অভিনন্দন কাঞ্চন ভাইকে। এটা বেদের মেয়ে জ্যোৎস্নার নায়ক যে, এটা আল্লাহ অন্তত লেগেছে, অনেক ভালো লেগেছে। মানে কি যে মজার একটা সময় কাটালাম। একদম অনুষ্ঠানের শেষ যে সেগমেন্টটা সেটা এখন আমি খেলবো, যেটা হচ্ছে র্যাপিড ফায়ার। আমার খুব পছন্দের একটা সেগমেন্ট। আপনাদের 3 জনকে আমি 8টা করে প্রশ্ন জিজ্ঞেস করবো এবং এক কথা উত্তর দিতে হবে। প্রথমে লাভলু ভাইকে দিয়ে শুরু করব। যে ছবি দেখে অনেক কেঁদেছেন? অবজীবন। জীবনের সেরা সময় কোনটা? কৈশোর। নিজের কোনো খারাপ দিক? ভীষণ ইন্ট্রোভার্ট, অভিমানী।
আফসোস হয় কোন বিষয় নিয়ে? যদি আমি গান করতে পারতাম। মজার কোনো সময়? কাজের সময়টাই মজার সময়। প্রেমের সংজ্ঞা আপনার কাছে কি? প্রেম ছাড়া জীবন অচল, মানে প্রেম ছাড়া একদিনও এক মুহূর্ত বাঁচা যায় না, এটা এমনই একটা সম্পর্ক। বাহ, অনেক সুন্দর বলেছেন। তাহলে ওনারা কেন বলবে? আপনি তো কত সুন্দর করে বলেছেন। নিজের জীবনের সেরা সময় কোনটা? আমি যখন গ্রুপ থিয়েটারে প্রথম আমি এই নাটকের সাথে জড়িত হলাম, সেই সময়টাই আমার বেশ শ্রেষ্ঠ সময়। জীবনের কোন সময়টা ফিরে পেতে চান? আবারও ওই বেসিক্যালি 20 থেকে 30 বছর, এই সময়টা যদি ফিরে পেতাম, 20 থেকে 30 বছর। আচ্ছা, এবার অপুর কাছে যেতে চাই। প্রেমের প্রস্তাব পেয়েছো কতবার? অসংখ্য। ভক্তের বিড়ম্বনা কিভাবে দেখো? পজিটিভলি। তোমার শক্তি? এখন আমার সন্তান। 24 ঘন্টা বিশেষ ক্ষমতা পেলে কি করবে? যত স্বর্ণ আছে একদিনে কিনে ফেলবো। ও মাই গড, মেয়ে বলে কথা। জুটি প্রথায় তুমি কতটুকু বিশ্বাসী? একদম না। কি করে ভাইরাল হতে মন চায়? নেগেটিভলি। কোন দৃশ্য বেশি টানে? রোমান্টিক। একজন সেলিব্রিটি হিসাবে জনগণকে কিভাবে সচেতন করবে? সবসময় সবাই যেন আত্মবিশ্বাসী হয়, এটাই আমার চাওয়া পাওয়া থাকবে। আত্মবিশ্বাস মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। বাহ, সুন্দর বলেছো। সবশেষ আমাদের বিজয়ী কাঞ্চন ভাই, অভিনয় জীবনের প্রেম, ভালোবাসা, মায়া সংসার জীবনে কতটুকু প্রয়োগ করেছেন? আমার অনেক ছবিতে অভিনয় করেছে, তো অভিজ্ঞতা যা কিছু সব কিন্তু অভিনয় থেকে, যার জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রেই কিন্তু সেটার প্রয়োগ আছে। এখনো যে নিরাপদ সড়কচাই করি, এটাও কিন্তু ওই ভালোবাসাও কিন্তু ওইখান থেকে এসেছে। আপনাকে নিয়ে গুজব বা স্ক্যান্ডাল হলে কি করেন? গুজব বা স্ক্যান্ডাল হলে খুব ভয়ে থাকে আর কি। ভালো লাগে ঘরে না বাইরে? পরিবেশের উপর নির্ভর করে। প্রেমের সঙ্গে এক কথায়? প্রেম আছে বলেই পৃথিবী আছে। প্রেম যদি না থাকতো তাহলে পৃথিবী থাকতো না। বাহ, বেশ বলেছেন। যাকে আইডল মনে করেন? আইডল মনে করি সেটি হলো যে, আমি যেহেতু ধর্মে একটু বিশ্বাসী, ধর্ম পালন করি, সেহেতু আমি আইডল মনে করি আমার নবীকে। যে স্বপ্ন পূরণ হয়নি? স্বপ্ন তো অনেক স্বপ্নই পূরণ হয় না, আর সব স্বপ্ন পূরণ হবারও নয়। এক জীবনে সব স্বপ্ন পূরণ হবার নয়। জনপ্রিয়তাকে কিভাবে দেখেন? জনপ্রিয়তা একটা ডুগডুগির মতো, মানুষকে সেটা এই ডুগডুগি বাজিয়ে তাকে কাছে আনা এবং তার মঙ্গল করার চেষ্টা করি আমি জনপ্রিয়তা। পাহাড় নাকি সমুদ্র? পাহাড় সমুদ্র দুটোই। বাহ, খুব ভালো লাগলো। খুব সুন্দর করে তিনজনই খুব মজা করে এবং ভেবেচিন্তে উত্তর দিয়েছেন, এবং এক কথায় ভালো লাগলো। সত্যি কথা, আপনাদের তিনজনের সাথে আমার ঈদের এই সময়টা কাটাতে আমার খুব ভালো লেগেছে। আপনারা সবসময় এভাবেই ভালো থাকবেন, আর এভাবেই আপনারা জ্যোতিময় হয়ে থাকবেন, এটাই আমি আশা করি। আমিন আমিন। এই ঈদে আমাদের আল্লাহ তাআলা এটা কবুল করুক, যেন আমরা আরো আসলে সত্যি কথা ভালো হতে পারি, ভালোবাসতে পারি দেশকে, দেশের মানুষকে, যারা আমাদেরকে ভালোবাসে তাদের জন্য যেন আমরা আরো কিছু করতে পারি। লাভলি ভাই, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসাই আমাদেরকে কিন্তু বাঁচিয়ে রাখে। দর্শক আমার একটি সিনেমা বা অভিনয় দেখে যদি তাদের ভালো লাগে, সেটাই আমি মনে করি এটাই এক ধরনের দোয়া হয়ে যায়। তো দোয়া করবেন যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের ভালো লাগার মতো কাজ করে যেতে পারি। অপু? দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, যে সব সময় একজন উপবিশ্বাসকে যেভাবে সাপোর্ট করে এসেছেন, ভবিষ্যতে এইভাবেই করবেন। যেহেতু আমি চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্রের সাথেই থাকবেন, চলচ্চিত্রের পক্ষে থাকবেন, আর বেশি বেশি করে চলচ্চিত্রকে সাপোর্ট করবেন। আর আগামীতে আমার বেশ কিছু সিনেমা রিলিজ হচ্ছে, সেগুলো দেখবেন। এবার যদি ভাইয়া কিছু বলতেন। আসলে জীবন একটাই এবং একবারের জন্যই আমরা পৃথিবীতে আসছি। নিজের জীবনকে নিজেকেই গড়তে হয়, নিজেকে এটা রক্ষা করতে হয়। এই দায়িত্ব যার যার জীবন তার তার দায়িত্ব। আর এই সুন্দর পৃথিবীতে যতদিন পারে সুস্থভাবে বেঁচে থাকতে পারে। ঈদ আসলে মানুষের জীবনে, আমাদের বছরে দুটো ঈদ আসে, তো সেই ঈদ সবসময় আনন্দ হয়ে আপনাদের জীবনে আসুক। আমরা কিন্তু অনুষ্ঠান শেষ করব আমাদের সবথেকে পছন্দের গানটা দিয়ে, ঈদের গান দিয়ে। তার আগে আমি দর্শকদের কাছে একটু বিদায় নিয়ে আসি। দর্শক, সবার প্রতিটা দিন ঈদের আনন্দের মতো কাটুক। ঈদ মোবারক। চলেন তাহলে আমরা
ঈদের সেই সুন্দর গানটি গাইতে গাইতে আমরা অনুষ্ঠানটা শেষ করি। ওমর রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ, ওমর রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ। ও তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানে তাদের, ওমর রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদ মোবারক।